নমস্কার, আমি আচার্য পলাশ মায়াংতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই। প্রতি অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে আমার মহাযজ্ঞ থাকে এবং প্রত্যেকটা অমাবস্যায় তারাপীঠ এই সিদ্ধপীঠের মহাশ্মশানে আমার যজ্ঞাদি ক্রিয়া থাকে ভক্তদের মঙ্গলার্থে। এই যে মায়াংতন্ত্রের যজ্ঞ বলি, এই যে তারাপীঠ শ্মশানের যজ্ঞ দেখতে পাচ্ছেন, এই যজ্ঞে যে সাকল্য ব্যবহার করা হয় সেই সাকল্য থেকে প্রত্যেকটা সমস্যা সমাধানের জন্য এক এক প্রকার সাকল্য। সন্তান চলে গেছে তাকে ফিরিয়ে আনার জন্য এক প্রকার সাকল্য, স্বামী স্ত্রীর মধ্যে মিল হচ্ছে না তাদের ফিরিয়ে আনার জন্য আরেক প্রকার সাকল্য। শত্রু অনেক প্রকার থাকে, গৃহশত্রুর জন্য এক প্রকার সাকল্য, বহিরাগত শত্রুর জন্য এক প্রকার সাকল্য, গ্রহদোষ খণ্ডনের জন্য আরেক প্রকার এবং রোগ মুক্তি শরীর স্বাস্থ্যের জন্য আরেক প্রকার। আবার উচ্চাটন ক্রিয়ার জন্য আরেক রকম থাকে, আবার বিদ্বেষণের জন্য আরেক রকম থাকে। তাহলে প্রত্যেকটা ক্রিয়ার যে যে যজ্ঞে আহুতি দিয়ে ধারণ ছাড়া প্রতিকারের কাজ করা হয়, ধারণ ছাড়া প্রতিকার হাতে কিছু দিলাম বাড়িতে রেখে দেবেন, তাতে কোনো কাজ হয় না। কেন? তাতে সেই পাওয়ারটা থাকে না। এই যজ্ঞতে যে ব্যক্তির ধারণ ছাড়া প্রতিকার করতে হয় সেই ব্যক্তির নাম ফটো দিয়ে ক্রিয়া করতে হয় যে ধারণ ছাড়া প্রতিকারে সমাধানের জন্য, এবং 100% ধারণ ছাড়া প্রতিকার যজ্ঞ দ্বারাই করা সম্ভব। যে সিদ্ধপীঠে আমি ক্রিয়াগুলো করি সেই তারাপীঠ মহাপীঠ সিদ্ধপীঠ হয়েছিল। সিদ্ধপীঠ কেন? বশিষ্ঠ মুনি সত্যযুগে তিনি সাধনা করেছিলেন এবং ঘোর কলিযুগে গুরু বামদেব। তা আমি যে কাহিনী নিয়ে অবলম্বন করে গুরু বামদেবের কিছু কাহিনী, কিছু অংশ আপনাদের এই গ্লোব টিভির পর্দায় পরপর এক একটা এপিসোড করে বলে আসছি। সেই বামদেবের কিছু জন্ম ইতিহাসের পর আজকে তার কিছু ঘটনা অবলম্বনে বলবো যে কেন তিনি সাধক হলেন। ছোট্টবেলা থেকেই তার মায়ের প্রতি এত দরদ এবং মায়ের প্রতি তার এত নিষ্ঠা ভরে মাকে নিজের করে পাওয়া, এর জন্যই এই পীঠ হয়েছিল সিদ্ধপীঠ, তার সরলতার জন্য। 1244 সালের 12ই ফাল্গুন শিবরাত্রি মহানিশায় অর্থাৎ শিব চতুর্দশী রাত্রে গুরু বামদেব জন্মগ্রহণ করেন। বামাচরণ চট্টোপাধ্যায় যে গ্রামে জন্মগ্রহণ করেন সেটি আটলা গ্রাম, এবং সেই গ্রামে ব্রাহ্মণদের প্রধান কাজ ছিল যজন যাজন ও ক্ষেত খামারের কাজ, অর্থাৎ কৃষিকার্য করত। বামাচরণের পিতা সর্বানন্দ চট্টোপাধ্যায় অতি ধার্মিক মানুষ এবং সরল মানুষ। ঈশ্বরের প্রতি তার বিশ্বাস প্রবল পরিমাণে। স্ত্রী রাজকুমারী দেবীকে নিয়ে সর্বানন্দ চট্টোপাধ্যায় কন্যা এবং পুত্র সন্তানকে নিয়ে সংসার করতেন এই আটলা গ্রামে। তাদের সংসারে সচ্ছলতা অতখানি না থাকলেও অভাব অনটন তেমন ছিল না সেই সময়কালে, যেটা আমি বলছি। বামাচরণ এতখানি তিনি আপন ভোলা ছিলেন, সাংসারিক তার কোনো জ্ঞান বোধ কিছুই ছিল না। নিজের ভালোটুকু নিজে বুঝতে পারতেন না তিনি, যার জন্য গ্রামবাসীরা তাকে বলতো হাওড়ে নির্বুদ্ধি। সাংসারিক বোধ তার এতটুকুও নেই, নিজের ভালো নিজের পাওনা গন্ডাটাও নিজে বুঝে নিতে পারত না। এই যে অনেক জন্মের তপস্যার ফল, সেটা কোনো গৃহস্থ মানুষের বোঝার উপায় ছিল না সেই সময়কালে। অর্থাৎ অনেক জন্মের তার তপস্যার ফলে তিনি এই রকম শিবরাত্রি তিথিতে জন্মগ্রহণ করেছিলেন, এবং তিনি জন্মেছিলেন সাধক হওয়া যায়, যার জন্য গুরু বামদেবকে বলা হয় জীব রূপে শিব, আবার লোকনাথ ব্রহ্মচারীকেও বলা হয় জীব রূপে শিব। আমি এক একটা মনীষীদের এপিসোডগুলো পরপর ধরবো আর আপনাদেরকে তাদের কাহিনী তুলে ধরবো। তো এখন যাকে ধরেছি তারাপীঠ ভৈরব গুরু বামদেবকে নিয়ে, সেটারই পর্ব চলবে। সে এতখানি সরল ছিল, সে তার প্রতিবেশীর গৃহ থেকে বিগ্রহ সংগ্রহ করত
এবং সেই বিগ্রহ অর্থাৎ মূর্তি সেগুলো সংগ্রহ করে নদীর পাড়ে গিয়ে পুজোর ছলে খেলা করত। অর্থাৎ তার খেলার সঙ্গী ছিলেন স্বয়ং ঈশ্বরের প্রতিমূর্তি অর্থাৎ বিগ্রহ। খেলা শেষ হওয়ার পর কোথায় যে সেগুলো যেত তারও খেয়াল থাকতো না। ফলে কারুর বাড়ি থেকে যদি বিগ্রহ চুরি হয় বা বিগ্রহ যদি হারিয়ে যায়, না পাওয়া যায়, তাহলে ধরা হতো বামাচরণকেই। কারণ তাহলে সেই এই কাজটা করেছে, আর তার কপালে জুটত লাঞ্ছনা, গঞ্জনা আর মার। বিগ্রহ চুরি নিয়ে একটা বিশেষ ঘটনা রয়েছে বামাচরণের জীবনে। সেই ঘটনার বিবরণ তাতে আমি আসবো একদিনে। এই বামাচরণ চট্টোপাধ্যায়ের ছোট্টবেলা থেকে মা তারার প্রতি তার টান এবং বিশ্বাস, যার জন্য মাকে বড় মা বলে ডাকতেন এবং তার গর্ভধারিণী মাকে ডাকতেন ছোট মা বলে। পাঠশালার পাঠ সম্পন্ন করার পর তিনি উচ্চ বিদ্যালয়ের জন্য যাওয়ার মতো তার পিতার কাছে অর্থ ছিল না। ফলে উচ্চ বিদ্যালয়ের পাঠক্রম তার ক্ষেত্রে করা হলো না। গুরু বামদেব বামাচরণ তার নিজ গ্রামে সেখান থেকে পায়ে হেঁটে সেই তারাপীঠ মহাশ্মশানে মায়ের কাছে আসত। তার মূলত স্থান ছিল তারাপীঠ মহাশ্মশান সেই শৈশবকাল থেকেই। একটা নাটকের মাধ্যমে তার সাথে মায়ের প্রথম পরিচয় হয় রামের বনবাস কাহিনী। এটা অলরেডি আমি একদিন বলেছি আপনাদেরকে, সুতরাং এইটাকে নিয়ে আর বিস্তারিত যাব না, আসবো অন্য প্রসঙ্গে। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বেলেঘাটা থেকে মলয় হালদার বলছিলাম। মলয় হালদার বেলেঘাটা থেকে, বলুন। বলছি আমার একটা কেস চলছে ওয়াইফের সাথে, ওটাতে কেসে কি জিতা যাবে? আচ্ছা, আপনার জন্ম তারিখ বলুন মলয় বাবু। হচ্ছে 29/3/1972। 29/3/1972। টাইম রাত্রি 1:28। জন্মস্থান কলকাতা? হ্যাঁ, কলকাতা। মঙ্গলবার রাত্রে, অর্থাৎ বুধবার ইংলিশ মতে জন্মবার, তাই তো? ঠিক আছে। আপনার স্ত্রীর সাথে কেসটা কত বছর আগে শুরু হয়েছে? এটা হচ্ছে 2016 থেকে। 2016 থেকে, এখন হচ্ছে 2023। এটা কি সেপারেশন? আর তার সাথে খোরপোশও কি রয়েছে? আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি আপনার ধনু লগ্ন, কন্যা রাশি, উত্তর ফাল্গুনী নক্ষত্রে জন্ম, এটা আপনি জানেন? জানেন, ঠিক আছে। বর্তমানে বৃহস্পতি মহাদশা রাহুর অন্তর্দশা দিয়ে যাচ্ছেন। বৃহস্পতি মহাদশা এবং রাহুর অন্তর্দশা 2023 থেকে 2026 পর্যন্ত থাকবে। সেটা চন্দ্র সাপেক্ষে সপ্তম ভাবে থাকাতে এবং গোচরকালীন, এবং লগ্ন আপনার এখানে দেখতে পাচ্ছি ধনু লগ্ন সাপেক্ষে চতুর্থ ভাবে থাকাতে গোচরকালীন রাহুর ফল, এবং বর্তমানে চতুর্থ ভাবে বুধ বক্রী অবস্থায় এবং রবি যুক্ত অবস্থায় রাশি অধিপতি নিচস্থের ফল দেওয়াতে একটা অশুভ ফল হলো এই কেসটা হেরে যাওয়ার সম্ভাবনা প্রায়শই থাকার সম্ভাবনা রয়েছে। লগ্নের ওপর বৃহস্পতি থাকাতে আপনি একটু ভদ্রলোক এবং ভালো মনের মানুষ। আপনি যথেষ্ট বুদ্ধিমান, এই মানে এই নয় যে আপনি চিটিংবাজ। কার্যক্ষেত্রে আপনি মিথ্যে কথা বলেনি ঠিকই, কিন্তু অপরের ক্ষতি আপনি চান না। আমি ঠিক বলছি তো? সুতরাং এই কেসটা আপনার জেতবার খুব একটা এই সময়ে দেখতে পাচ্ছি না, এই মুহূর্তে স্ত্রীর দিকেই যাবে। একটু যোগাযোগ করতে হবে। বেলেঘাটা থেকে বলছেন তো? শ্যামবাজার কাছে হবে আপনার কাছে। অমাবস্যার আগে আমাকে শ্যামবাজারই পাবেন শনিবার। একটু বুকিং নাম্বারটা লিখে নিন, 98369555। হ্যাঁ, গড়িয়াহাটে সোমবার দিন পাবেন আমাকে। হ্যাঁ বলুন। কেসটা দেখুন মিটবে না কেন? মিটবে। এই মুহূর্তে যদি কেসটা আপনার সলভ হয়ে যায়, তাহলে এখন বর্তমান পজিশন অনুযায়ী আপনার স্ত্রীর দিকে ফেভারে যাবে।
স্ত্রীর ফেভারে। এখন এই স্ত্রীর থেকে আপনার দিকে টেনে নিয়ে আসতে হবে ফেভারেবলটা, যে প্ল্যানেটারি ডিস্টারবেন্সটা রয়েছে সেটাকে ঠিক করতে হবে, তবে গিয়ে ঠিক হবে। কেমন? জয় মা তারা। দর্শক বন্ধু, গ্লোব টিভির পর্দায় যারা ফোন করতে চাইছেন, দেখুন দুটি নাম্বার রয়েছে সরাসরি ফোন করার জন্য, 9836955394 এবং 9836396305, দুটি বুকিং নাম্বার রয়েছে আমার। আমি চেষ্টা করি আপনাদেরকে টিভি লাইভ অনুষ্ঠানে যতখানি সম্ভব একটা সঠিক প্রেডিকশন করতে। একজন জ্যোতিষী পারেন কি সঠিক পথের দিশা দেখাতে, আর একজন তান্ত্রিক পারে তার ভাগ্য পরিবর্তন করতে। কারণ তান্ত্রিক, প্রকৃত তান্ত্রিক হলে দুটো জিনিস থাকবে, একটা বাক সিদ্ধ হতে হবে তাকে, যেটা বলবেন সেটা ঘটবে, আর একটা হতে হবে হাত যশ, অর্থাৎ যে হাত দিয়ে আপনি ক্রিয়া করবেন ভক্তদের জন্য তাতে ভক্তদের মঙ্গল হতে হবে। বাকসিদ্ধ হওয়ার জন্য ত্রিসন্ধ্যা জপ করতে হয় এবং দশম মহাবিদ্যার মন্ত্র পুনশ্চরণ করে নিতে হয়, তার সাথে অষ্টাদশ মহাবিদ্যাও পুনশ্চরণ করতে হয়। সর্বশ্রেষ্ঠ শক্তিপীঠ এই কামাখ্যাপীঠ, সর্বশ্রেষ্ঠ শক্তিপীঠ কামাখ্যাপীঠ। এই কামাখ্যাপীঠে মায়াঙ্ক যে অঞ্চল, অর্থাৎ যেখানে রেড ইন্ডিয়ান দ্বারা ঘেরা রয়েছে একটা দ্বীপের মধ্যে, সেই মায়াঙ্কে প্রবেশ সবার থাকে না। বিশেষ কারণে ঈশ্বরের কৃপায় আমি সেই মায়াঙ্কে প্রবেশ করি, এবং যার জন্য আমি বলি যে পশ্চিমবঙ্গের একমাত্র আমি মায়াঙ্কতন্ত্র স্পেশালিস্ট, কারণ ওখানে প্রবেশ নিষিদ্ধ সাধারণ মানুষের ক্ষেত্রে। কামাখ্যাতন্ত্র আর মায়াঙ্কতন্ত্রের জন্য প্রকারভেদ আলাদা আছে। সব তন্ত্র বারবার, মায়াঙ্কতন্ত্র একবার। করতে গ্রহের প্রতিকার আচার্য পলাশের মেটাল ট্যাবলেটে জুড়ি মেলাবার। এই কথাটার বলার অর্থ, প্রথমে মানুষের সমস্যা যেটা তৈরি হয়, এই সমস্যাটা কিভাবে তৈরি হয় আমি সেটা উদ্ঘাটন আগে করি। সমস্যা তৈরি হতে পারে মূলত তিনটি কারণে: গ্রহগত সমস্যা, বাস্তুগত সমস্যা, তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষতি করেছে এরকম সমস্যা। ভালো করে শুনবেন, একজন মানুষের সমস্যা হয় তিনটি কারণে, আর কোনো কারণ নেই। একটা গ্রহগত সমস্যা, একটা বাস্তুগত সমস্যা, আর একটা তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষতি করা হলে। সমস্যাটা কোন জায়গাটায় প্রথম সেটাকে আমি আগে বের করি। এটা প্রেডিকশন, জ্যোতিষ শাস্ত্র মতে বিচার। যে প্ল্যানেটারি পজিশন যারা ক্ষতি হয়েছে, নাকি শত্রু দ্বারা ক্ষতি হয়েছে, না বাস্তু থেকে নেগেটিভ কিছু বেরোচ্ছে। যদি এইটাই যদি ধরতে না পারা যায় যে সমস্যাটা কি কারণে হয়েছে, কোনো রেমেডি কাজ হবে না। একজন পেশেন্ট ডাক্তারবাবুর কাছে গেছেন, গিয়ে বলছেন ডাক্তারবাবু আমার থেকে থেকে জ্বর আসে, প্যারাসিটামল খাই আবার জ্বর কমে যায়। ডাক্তারবাবু একটাই কথা বললেন যে এই টেস্টগুলো দিলেন, বললেন টেস্টগুলো করে নাও, বলে দেবো কি থেকে জ্বর হয়েছে, আর এই ওষুধগুলো খাও। টেস্টের রিপোর্ট হলো একটা ভাইরাল ইনফেকশন থেকে জ্বরটা আসছে, অর্থাৎ ব্লাডের ইনফেকশন থেকে জ্বরটা আসছে। ওয়েদার চেঞ্জের সময় অনেকের মনে কাছে নিউমোনিয়া বা ঠান্ডা লেগে জ্বরটা আসছে, তা নয়, ব্লাডের ইনফেকশন থেকে জ্বর। অর্থাৎ জ্বর একাধিকভাবে হতে পারে। সেটা সঠিক ডায়াগনোস করার জন্য তাদের কাছে ব্লাড রিপোর্ট বা অন্যান্য টেস্ট থাকে ডাক্তারবাবুদের কাছে। আমাদের কাছে কিছুই না, আমাদের কাছে আমাদের মেরিট। এই যে জ্যোতিষ শাস্ত্রে যে বিচার, 9টি গ্রহ, 12টি রাশি, 27টা নক্ষত্র, এই যে বিচারটা করি, এই বিচারটা পারফেক্ট হওয়ার দরকার আছে। একদম স্পেসিফিক এবং পারফেক্ট বিচারেই তবেই সমস্যাটা যে জায়গা থেকে তৈরি হয়েছে সেই সমস্যাটাকে থেকে বের করা সম্ভব। যদি বিচারটাই ঠিক না হয় যে কি কারণে আপনার সমস্যাটা হয়েছে, কোনো রেমেডি কাজ হবে না। যার জন্য আমি বলি সব তন্ত্র বারবার, মায়াঙ্কতন্ত্র একবার, কারণ আমার বিচারটা স্পেসিফিক, একদম পারফেক্ট, এবং প্রতিকারটাও ততখানি পারফেক্ট। কেউ যদি আদিবাসী তন্ত্র দ্বারা ক্ষতি করে, কেউ যদি কালা জাদু দ্বারা তন্ত্র করে ক্ষতি করে, কেউ যদি পিশাচ তন্ত্র দ্বারা ক্ষতি করে,
কেউ যদি সোলেমানি তন্ত্র দ্বারা ক্ষতি করে, কেউ যদি ইসলাম তন্ত্র দ্বারা ক্ষতি করে, এগুলো শক্তিশালী তন্ত্র। বৌদ্ধ তন্ত্রও আছে, খ্রিস্ট মতেও তন্ত্র আছে, যার জন্য শক্তিশালী তন্ত্রের মধ্যে ধরা হয় পিশাচ তন্ত্র, কালা জাদু তন্ত্র, আদিবাসী তন্ত্র। এই তন্ত্র ওপর কেউ যদি এই তন্ত্র ক্রিয়া করে আপনার ক্ষতি করে থাকে, তাহলে একমাত্র মায়াং তন্ত্র দ্বারাই এই ক্ষতিটা সারানো সম্ভব। হঠাৎ হঠাৎ করে শ্বাসকষ্ট, কি থেকে সমস্যা হয়েছে শ্বাসকষ্টর? গ্রহগত কারণ, না শত্রু দ্বারা পীড়ন, না বাস্তুগত কারণ? আগে সেটা বের করতে হবে। এবং শ্বাসকষ্টের কারণ যদি বার করা যায়, তাহলে প্রভাবটা যে স্থানে হচ্ছে সেই স্থানটা ঠিক করে দিলেই পার্মানেন্ট সলিউশন। গা হাত পায়ে গিটে গিটে ব্যথা, বাতের ব্যথা, অর্থোপেডিক ডাক্তারবাবুকে দেখাচ্ছেন, সে আয়ুর্বেদিক হোক, অ্যালোপ্যাথি হোক, হোমিওপ্যাথি হোক, ডাক্তারবাবু ওষুধ দিচ্ছেন, ভালো থাকছেন, আবার ব্যথা বাড়ছে। শীত হলে বাড়ে, গরমে একটু কমে। আদৌ কি আপনার এই সমস্যা যেটা তৈরি করলো সেটা কি আপনার গৃহ থেকে হলো? বাতের ব্যথা হওয়ার জন্য সিমটমস লাগে দুটো। প্রথম সমস্যা তৈরি হয় গ্রহগত কারণে অথবা বাস্তুগত কারণে, বাতের সমস্যা হবে। তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষতিতেও হয়, সেটা খুব অল্প সংখ্যক। এবার যদি বাস্তু থেকে আসে, তাহলে বাস্তুর কোন জায়গাটা ড্যামেজ সেটা দেখতে হবে। যেমন ধরুন, আমি দুটো এক্সাম্পল দিচ্ছি বাস্তুর জন্য, আপনাদেরকে ভালো করে শুনে নিন, কোথাও বলবেন না, কেউ পাবেনও না। যদি কারুর বাড়ির নৈঋত কোণ মানে সাউথ ওয়েস্ট, অর্থাৎ দক্ষিণ পশ্চিম কোণটাকে বলা হয় নৈঋত কোণ, সেই নৈঋত কোণে যদি সেপটিক ট্যাঙ্ক থাকে অথবা টয়লেট থাকে, তাহলে ধরতে হবে বাড়ির গৃহকর্তার ক্যান্সারে ভুগে মরবেন বা বড়সড় কোন রকম ব্যাধি হবে মৃত্যুর আগে। যদি ঈশান কোণে টয়লেট থাকে, মানে সেপটিক ট্যাঙ্ক মানে পায়খানা বাথরুম যদি ঈশান কোণে থাকে, তাহলে বাড়িতে সমস্যা কি কি হবে? প্রথমত